339 wrongful restraint, অবৈধ বাধা। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়ে যাবে, এই চিন্তা ভাবনা করে আমাদেরকে বাসায় কিন্তু পড়াশোনা করতে হবে। এই যে ধরেন পেনাল কোডের এই যে শাস্তি, এগুলো আমি স্কিপ করে চলে যাচ্ছি বা সেকশন বলে দিচ্ছি, এগুলো কিন্তু আপনার বাসায় নিজ দায়িত্বে শেষ করে নিতে হবে, নাহলে আপনি পিছনে পড়ে যাবেন। ওকে, 339 আছে রংফুল রেস্ট্রেন্ট, অবৈধ বাধা। অবৈধ বাধাটাকে যে কোনো ব্যক্তি মনে করেন ভলান্টারিলি ইচ্ছাকৃতভাবে অবস্ট্রাক্ট করলো, বাধা দিল। কেন বাধা দিল? বাধা দিল যে টু প্রিভেন্ট দ্যাট পারসন ফ্রম প্রসিডিং ইন এনি ডিরেকশন। মানে এখানে ধরেন ঢাকার মানে আমার এখান থেকে, আমার ঢাকা থেকে শরীয়তপুর যাইতে আমাদের পথ আছে ধরেন চারটা, চারটা ধরেন রাস্তা আছে। আপনি ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে আমাকে বললেন যে আপনি এই রাস্তা দিয়ে বাড়ি যেতে পারবেন না, এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবেন না। তার মানে একটা পথ আমার জন্য আটক, বন্ধ। আমার অন্যান্য রাস্তাগুলো কিন্তু খোলা আছে। এভাবে যখন আমি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে কোনো একটি ডিরেকশনে চলার জন্য বাধা দিব, সেটার নাম হচ্ছে রংফুল রেস্ট্রেন্ট বা অবৈধ বাধা। এটা হচ্ছে 339। 340 কি? রংফুল কনফাইনমেন্ট বা অবৈধ আটক। এখন আমরা 339 এবং 340 ভুলে যাই। মনে রাখবেন, আগে বাধা দিবে তারপরে আটক করবে। আগে বাধা দিবে তারপরে আটক করবে, তার মানে আগে 339 ধারা, তারপরে 340 ধারা। 340 ধারাতে তাহলে কি আছে? রংফুল কনফাইনমেন্ট বা অবৈধ আটক। ওকে, অবৈধ আটক হচ্ছে আপনাকে চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ করে রাখবে, অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট জায়গা থেকে বের হয়ে যাইতে পারবেন না। এখানে ঠিক এই কথা বলছে যে আপনি একটা সার্টেন একটা প্লেস থাকবে, নির্দিষ্ট একটা জায়গা আপনাকে সীমাবদ্ধ করে দিবে, এর বাইরে আপনি যাইতে পারবেন না। এটার নাম হচ্ছে রংফুল কনফাইনমেন্ট বা অবৈধভাবে আটক। যেমন আমাকে যদি একটা বিল্ডিং এর মধ্যে আটক করে বলা হয় যে আপনি বের হতে পারবেন না, মানে বিল্ডিং এর মেন দরজা যদি বন্ধ করে দেয়, অথবা মনে করেন যে আমাকে একটা মাঠের মধ্যে আটক করে রাখলো, সে মাঠ থেকে বের হওয়ার জন্য 10টা রাস্তা আছে, 10টা রাস্তায় আমাকে বন্ধ করে দিল, এটা হচ্ছে আমার জন্য অবৈধ আটক। সে আমাকে অবৈধ আটক করেছে, এটা হচ্ছে রংফুল কনফাইনমেন্ট। তাহলে 339 হচ্ছে রংফুল রেস্ট্রেন্ট, আর 340 হচ্ছে রংফুল কনফাইনমেন্ট, মানে হচ্ছে অবৈধ আটক, যেটাকে আমরা অবরোধ বলি। এখান থেকে 341 হচ্ছে আপনার রংফুল রেস্ট্রেন্ট, অবৈধ বাধার শাস্তি। রংফুল কনফাইনমেন্টের শাস্তি আসে 342-এ, 343, 344 আমাদেরকে পড়তে হবে। মানে আমাকে কতদিন আটক করে রাখলো? আমাকে কি 3 দিন পর্যন্ত আটক করে রাখছে, নাকি 3 দিনের বেশি? আমাকে কি 10 দিন আটক করে রাখছে, নাকি 10 দিনের বেশি আটক, 10 দিনের বেশি আটক করে রাখছে অবৈধভাবে? এটার উপরে শাস্তি নির্ধারিত হবে রংফুল কনফাইনমেন্টের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের 343 এবং 44 আমাদেরকে পড়তে হবে। এবার আমরা চলে আসি 350। 350 জাস্ট এতটুকু মনে রাখেন যে পেনাল কোডের কোন ধারায় ক্রিমিনাল ফোর্স রয়েছে? অপরাধমূলক বল প্রয়োগ, ক্রিমিনাল ফোর্স রয়েছে 350 ধারায়। এরপরে 351 ধারা হচ্ছে অ্যাসল্ট। 351 ধারা হচ্ছে অ্যাসল্ট বা আক্রমণ। 351। আচ্ছা, এই অ্যাসল্ট এবং ক্রিমিনাল ফোর্সের মধ্যে পার্থক্য কি? অ্যাসল্ট হচ্ছে আক্রমণ, আর ক্রিমিনাল ফোর্স মানে হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে
একটা হচ্ছে আপনার ক্রিমিনাল ফোর্স হচ্ছে আপনার আমি একটা অপরাধমূলক কাজ করার জন্য আপনাকে শক্তি প্রদর্শন করলাম। মানে আমরা অনেক সময় এরকম করি না যে তোকে মেরেই ফেলবো মেরেই ফেলবো মেরেই ফেলবো, এরকম বলি না। এটা হচ্ছে ক্রিমিনাল ফোর্স। যখন আমি সত্যি সত্যি আঘাত করব বাস্তবে, বা হচ্ছে এমন একটা সম্ভাবনা যে কোনো মুহূর্তে আঘাত হয়েই যেতে পারে, এটা নাম হচ্ছে অ্যাসল্ট। মানে দুইটার মধ্যে মানে নর্মালি ক্রিমিনাল ফোর্স হচ্ছে দূরবর্তী, আর অ্যাসল্ট হচ্ছে খুব কাছাকাছি, খুব কাছাকাছি। ওকে, মানে একটা হচ্ছে আমি ফোনে বললাম যে আপনাকে আমি গুলি করব, আর একটা হচ্ছে আপনার দিকে গুলি তাক করে বললাম যে আমি গুলি করতেছি। মানে অ্যাসল্টে হচ্ছে 351 ধারা হচ্ছে একেবারে গুরুতর ভয় সৃষ্টি করে, বড় সড়ো ভয় সৃষ্টি করে। আর ক্রিমিনাল ফোর্স হচ্ছে দূরবর্তী ভয় সৃষ্টি করে 350 এবং হচ্ছে 351। এরপর আমরা চলে যাব 354। 354 ধারাতে কি আছে, এখানে শাস্তির কথা বলা আছে, এটা একটু পড়বেন যে অ্যাসল্ট অর ক্রিমিনাল ফোর্স টু ওমেন উইথ ইন্টেন্ট টু আউটরেজ হার মডেস্টি। অর্থাৎ হচ্ছে কোনো মহিলার, কোনো নারীর মডেস্টি, শালীনতা, আউটরেজ, শালীনতা এটাকে কি বলে, মানে ইজ্জত নষ্ট যেটাকে বলে, শালীনতা নষ্ট করার জন্য যখন কেউ কাউকে ক্রিমিনাল ফোর্স করে অথবা অ্যাসল্ট করে, আক্রমণ করে অথবা অপরাধমূলক বল প্রয়োগ করে, তাহলে তার জেল হচ্ছে 2 বছর। এটা হচ্ছে 354 ধারা। এরপর আমরা চলে যাব 359। কিডন্যাপিং কত প্রকার, এটা বলছে 359 359 ধারা। 359 ধারাতে বলছে কিডন্যাপিং কত প্রকার। কিডন্যাপিং হচ্ছে 2 প্রকার। কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে অপহরণ, আর কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ। লফুল গার্ডিয়ানশিপ যে বৈধ যেই গার্ডিয়ান আছে, অভিভাবক আছে, তার কাছ থেকে কিডন্যাপ করা। কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ এটার ডেফিনিশন দিছে 360-তে, আর 361-এ দিছে কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ। এই জায়গাটা একটু পড়তে হবে। 361 361-এ বলছে যে কেউ যদি কোনো মাইনরকে, মাইনর বলতে এখানে মেইলের ক্ষেত্রে হচ্ছে 14 ইয়ার্স অফ এজ, মানে হচ্ছে 14 বছর, আর ফিমেলের ক্ষেত্রে মানে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আন্ডার 16 ইয়ার্স অফ এজ, 16 বছরের নিচে, অথবা এনি পার্সন অফ আনসাউন্ড মাইন্ড, আনসাউন্ড মাইন্ডের কাউকে, এরকম কোন ব্যক্তিকে যদি নিয়ে যাওয়া হয়। এখন কার কাছ থেকে নিয়ে যাওয়া হবে, যিনি হচ্ছেন লফুল গার্ডিয়ান তার কাছ থেকে, যদি আপনার উইদাউট কনসেন্ট, কনসেন্ট ছাড়া যদি নিয়ে যায়, তাহলে সেটা 361-এ পড়ে। তার মানে এখানে বয়সটা খেয়াল করতে হবে। বয়সটা হচ্ছে আপনার এখানে মাইনর ঠিক আছে, বাট বয়সটা কত, মেলের ক্ষেত্রে হচ্ছে 14 ইয়ার্স এর নিচে, আন্ডার 14 ইয়ার্স, আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে আন্ডার 16 ইয়ার্স। এছাড়া হচ্ছে আনসাউন্ড মাইন্ড, যাদেরকে লফুল গার্ডিয়ানের কাছ থেকে যদি তাদের কনসেন্ট ছাড়া কোনোভাবে ইনডিউস করে, প্রলুব্ধ করে যদি নিয়ে যাওয়া হয়, তখন সেটা 361-এ পড়ে যাবে। এখানে বয়সটা একটু খেয়াল রাখবেন। এবার আসি অ্যাবডাকশন 362। অ্যাবডাকশনের ডেফিনিশন হচ্ছে 362। কিডন্যাপিং এবং অ্যাবডাকশনের মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। অ্যাবডাকশনের বাংলায় হচ্ছে জোরপূর্বক অপহরণ। মানে হচ্ছে একটা হচ্ছে যে আমাকে বিভিন্ন ভাবে নিয়ে গেল,
আরেকটা হচ্ছে যে আমাকে হুমকি ধামকি দিয়ে নিয়ে গেল, জোর করে আমার চোখের সামনে নিয়ে গেল। এটা হচ্ছে অ্যাবডাকশন 362। এরপরে আমরা দেখবো হচ্ছে 363 দেখবো, শাস্তি দেখবো। 364 দেখবো, 364 দেখবো, শাস্তি। এরপর 364A খুব ইম্পর্টেন্ট, 364 ক ধারা খুব ইম্পর্টেন্ট। এখানে বলছে কিডন্যাপিং অর অ্যাবডাক্টিং এ পারসন আন্ডার দ্য এজ অফ 10, অর্থাৎ 10 বছরের নিচের কোনো শিশুকে যদি কিডন্যাপ করা হয়, 10 বছরের নিচের কোনো শিশুকে যদি অ্যাবডাক্ট করা হয়, জোরপূর্বক ভাবে নিয়ে যাওয়া হয়, অপহরণ করা হয়, এবং সেখানে যদি পারপাস থাকে ডেথ, না, সেখানে যদি পারপাস থাকে, তাদের উদ্দেশ্য থাকে, কি উদ্দেশ্য থাকে, যে এই 10 বছরের শিশুকে তারা কি কি করবে, তারা কি কি করবে, মেবি মার্ডার্ড, তাকে যদি খুন করার জন্য, অথবা সাবজেক্টেড টু গ্রিভিয়াস আর্ট অফ স্লেভারি, দাসত্ব, or to the last of any person, or আচ্ছা এখানে অনেক কিছু বলছে। তার মানে 10 বছরের নিচের কোনো শিশুকে যদি খুন বা গ্রিভিয়াস আর্ট বা দাসত্বের জন্য, এই উদ্দেশ্যের জন্য যদি অপহরণ করা হয়, জোর করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়, তাহলে 364 এতে পানিশমেন্ট হবে। পানিশমেন্ট হচ্ছে ডেথ সেন্টেন্স, লাইফ ইমপ্রিজনমেন্ট অর রিগুলাস ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 14 ইয়ার্স, 14 বছর পর্যন্ত সশ্রম কারাবাস। এবং কিন্তু 7 বছরের নিচে হবে না, shall not be less than 7 years, 7 বছরের নিচে হবে না। অর্থাৎ অর্থাৎ হচ্ছে এখানে 364 এতে যে আন্ডার 10 ইয়ার্স অফ এজ, 10 বছরের নিচের কোন শিশুকে অপহরণ করা হয়, সেজন্য লোয়েস্ট পানিশমেন্ট হচ্ছে 7 years imprisonment and it must be rigorous imprisonment, অবশ্যই সশ্রম কারাবাস হবে, 7 বছরের সশ্রম কারাবাস হবে। ওকে, 364A খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা চলে যাব 375। 375 সেখানে আমাদের ধর্ষণের কথা বলছে, ধর্ষণের 5টা উপাদানের কথা বলছে। আমরা মনে হয় যে এটা সম্পূর্ণ ভালোভাবে জানি। এখানে 5 নম্বর পয়েন্টে দেখেন বলছে উইথ অর উইদাউট হার কনসেন্ট। এখানে 5টা উপায় ধর্ষণের কথা বলছে। 5ম নম্বর উপাদান বলছে উইথ অর উইদাউট হার কনসেন্ট, মতামত নিয়ে বা মতামত ছাড়া, when she is under 14 years of age, 14 বছরের নিচের কাউকে যদি রেপ করা হয়, না, 14 বছরের নিচের কারোর সাথে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয়, যৌন সহবাস করা হয়, উইথ অর উইদাউট হার কনসেন্ট, তার মতামত বা তার মতামত নিয়ে অথবা মতামত ছাড়া, তখন সেটা রেপ হয়ে যাবে, ধর্ষণ হয়ে যাবে। আরেকটা বিষয় বলছে এখানে, sexual intercourse by a man with his own wife, the wife not being under 13 years of age is not rape। এখানে বলছে আমার নিজের ওয়াইফের সাথেও যদি আমি সেক্সুয়াল ইন্টারকোর্স করি এবং the wife not being under 13 years of age is not rape, তার মানে হচ্ছে এখানে স্পষ্ট করে বলছে যে not being under 13 years of age, 13 বছরের কম যদি না হয়, অর্থাৎ 13 বছরের কম যদি হয় আমার ওয়াইফের বয়স, এবং তার সাথে যদি আমি যৌন সহবাস করি, তাহলে সেটা ধর্ষণ হয়ে যাবে। এটা আমাদের পেনাল কোডে বলছে। এটা যদি আমাদের সমাজে যদি বলতে পারেন, তাহলে আপনি শেষ। কারণ আমরা সমাজে জানি বিয়ে করছে তো সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য, ঠিক না? তো মানুষ বিয়ে করে কেন? তাহলে 13 বছরের নিচের 13 বছর মানে 13 বছর কম বয়স এরকম ওয়াইফের সাথে যদি আমি সেক্সুয়াল ইন্টারকোর্স করি, তাহলে আমি তাকে ধর্ষণ করছি 375 ধারা অনুসারে। পানিশমেন্টের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, পানিশমেন্টকে 2টা পয়েন্টে ভাগ করছে। নরমালি হচ্ছে রেপের জন্য পানিশমেন্ট হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট আছে,
এটার জন্য পানিশমেন্ট হচ্ছে মানে পেনাল কোডের আন্ডার, আচ্ছা এটা আমাদের দরকার না, এটা বিতর্কিত। এখন যেটাই আসবে ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তিগত ডেথ সেন্টেন্স। আচ্ছা যদি পেনাল কোডের আলোকে চিন্তা করি তাহলে কিন্তু এখানে ম্যাক্সিমাম পানিশমেন্ট হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট। এরপরে দেখেন, এরপরে একটা কথা আছে, সেটা পড়তে গেলে আমাদের এলোমেলো হয়ে যাবে, এই কারণে বলতেছি না। 376 সেটা আমাদের দরকারও নাই। 377 হচ্ছে আনন্যাচারাল অফেন্স, যেটাকে আমরা অস্বাভাবিক অপরাধ বলি। এটা কত ধারাতে ডিফাইন করা আছে? 377। এবার হচ্ছে 378 থেকে শুরু করে মোটামুটি অনেক দূর পর্যন্ত আমাদের প্রিলি এবং রিটেন উভয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে 378 যে থেফটের ডেফিনেশন দিছে, চুরির সংখ্যা দিছে, এই সংজ্ঞার মধ্যে বা এই ধারাগুলোর মধ্যে যে উদাহরণগুলো আছে, পেনাল কোডের মূল কাজই হচ্ছে উদাহরণ পড়া। যে যত উদাহরণ জানবে সে তত পেনাল কোড। 378 আপনার এই গত সপ্তাহে 393 একটা মামলা, আচ্ছা পুলিশ দিছে, সমস্যা নাই। তো আমি হচ্ছে সেই মামলাতে শুনানি করলাম। আমার কথা হচ্ছে যে 393 হচ্ছে আপনার মানে মানে মনে করেন যে আন্দাজে পুলিশ মামলা দিলেই তো হবে না, ঠিক না? আমার অভিযোগের সাথে ক্রাইটেরিয়ার মিল নাই। আর সবচেয়ে বড় কথা কি, আপনার আমাদের আমাদের আমি যেটা দেখলাম যে আমাদের লয়ের প্র্যাকটিস খুব কম, মানে আইনের প্র্যাকটিস খুব কম। আমরা বেল চাই মানে মানবিক কারণে, মানে কেমন একটা বিষয়। আচ্ছা যাই হোক, 378 এর চুরির সংজ্ঞাতে বলছে যে, আচ্ছা আমরা 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 কিছু কিছু উপাদান লিখি। একটা হচ্ছে যে অন্যর মালিকানা থেকে আমি যদি তার উইদাউট হিজ কনসেন্ট, তার মতামত ছাড়া যদি কোনো মুভেবল প্রপার্টি মানে অস্থাবর সম্পত্তি আমি যদি ট্রান্সফার করি এবং আমার যদি সেখানে মেলস্ট্রিয়া থাকে, অর্থাৎ ডিসঅনেস্ট মাইন্ড থাকে, অর্থাৎ ডিসঅনেস্টলি অসৎভাবে যদি কোনো মুভেবল প্রপার্টি, যদি কোনো অস্থাবর সম্পত্তি কোনো ব্যক্তির পজেশন থেকে, কোনো ব্যক্তির দখল থেকে সেই ব্যক্তির কনসেন্ট ছাড়া মুভ করা হয়, নিয়ে যাওয়া হয়, সে ব্যক্তির মুক্ত হস্তান্তর করা হয় বা স্থানান্তর করা হয়, তখন সেটা হয়ে যাবে চুরি। এই চুরিটাই আবার বিভিন্ন ধরনের অপরাধ হয়ে যাচ্ছে। চুরি থেকে আমাদের সৃষ্টি হচ্ছে এক্সটর্শন, জোরপূর্বক গ্রহণ। চুরি থেকে সৃষ্টি হচ্ছে রোবারি। চুরি থেকে সৃষ্টি হচ্ছে আমাদের ডাকাতি। এই চুরির মধ্যে যদি আমাদের ভয় দেখানো, মানে চুরি করতে গিয়ে আমি যদি ভয় দেখাই, আঘাতের ভয় দেখাই, তাহলে সেটা হয়ে যাবে এক্সটর্শন। অথবা কাউকে যদি ভয়ের মধ্যে রাখি, এবং যে ভয়টা হবে ডিস্ট্যান্ট ফিয়ার, দূরবর্তী ভয়, তার মানে চুরিটা এক্সটর্শন হয়ে যাচ্ছে যখন আমি ইন্টেনশনালি কোনো ব্যক্তিকে ভয়ের মধ্যে রেখে চুরির কার্যটা সম্পাদন করতেছি। এটা হচ্ছে 383। তার মানে 378 হচ্ছে যে যে উপাদান থাকবে, 383 তো উপাদান সেই উপাদানগুলোই থাকবে। বাট এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, যে ফিয়ার থাকবে, ভয় দেখানো থাকবে। এবার আসি 390 তে রোবারি। এই রোবারের মধ্যে থেফটও আছে আর এক্সটর্শনও আছে।
দস্যুতার মধ্যে চুরিও আছে, এক্সটর্শন জোরপূর্বক গ্রহণও আছে। কিভাবে? আমি চুরি করতে গিয়ে বা এক্সটর্শন করতে গিয়ে আমি ইচ্ছাকৃতভাবে যদি আমি আঘাত করি বা আঘাত করার চেষ্টা করি, বা আঘাত করলাম না, বা ধরনটা এরকম যে আমি যে কোনো মুহূর্তে আঘাত করতে পারি, যে আঘাত গ্রিভিয়াস হার্ট হতে পারে, যে আঘাত মৃত্যু ঘটাতে পারে বা ঘটায়, সেটা তখন আর থেফট অর এক্সটর্শন থাকে না, সেটা হয়ে যায় রোবারি। মানে বিষয়টা এরকম, আমি ওভার দ্য ফোন আপনাকে বললাম, মানে ফোন করে আপনাকে বললাম যে আপনার ছেলে কিন্তু আমার জিম্মায় আছে, আপনার বাসায় যে টাকা পয়সা আছে আপনি সবকিছু পাঠিয়ে দেন। এই যে একটা ভয় দেখালাম, এটা হচ্ছে ডিস্ট্যান্ট ফিয়ার, এটা হচ্ছে এক্সটর্শন। আবার লোকটা দাঁড়ানো, সে লোকটার সামনে তার সন্তানের মাথার উপর এভাবে গুলি ধরে বললাম যে আপনি টাকা পয়সা সব বের করেন। তার মানে এখানে একটা ইনস্ট্যান্ট আঘাতের একটা ভয় থাকে, যে আঘাত গ্রিভিয়াস হার্ট বা মৃত্যুর মতো অপরাধ সৃষ্টি করতে পারে, সেটাকে আমরা বলতেছি রোবারি, দস্যুতা 390। এরপরে ড্যাকুইটিটা কি? এই রোবারি এবং ড্যাকুইটি সেম জিনিস, যার সদস্যগত একটু পার্থক্য। যখন হচ্ছে আপ টু 4 মেম্বার্স হবে, 4 জন পর্যন্ত হবে, তখন সেটাকে আমরা রোবারির মধ্যে ফেলবো। এবং যখন হচ্ছে 5 জন বা 5 জনের বেশি অপরাধী থাকবে, সেটাকে আমরা বলবো ড্যাকুইটি 391 ধারা। এবার আসি আমাদেরকে এখান থেকে কি কি পড়তে হবে। 378 গেল চুরির সংজ্ঞা। চুরের যতগুলা ধারা আছে সব পড়তে হবে, 379, 380, 381, 382, প্রত্যেকটা ধারা পড়তে হবে। এখানে জাস্ট কিসের কথা বলছে? এখানে জাস্ট বলছে শাস্তির কথা। 379 থেকে 382 পর্যন্ত শাস্তির কথা বলছে। এবং 378 যে উদাহরণগুলো আছে সেগুলো পড়তে হবে। 383 তে আমরা তো দেখলাম যে এক্সটর্শনের ডেফিনেশন আছে, 384 পড়তে হবে। এরপর আমরা চলে যাব 390, 391 ড্যাকুইটির সংজ্ঞা, 392 392 পানিশমেন্ট ফর রোবারি, রোবারির শাস্তি। এরপরে পড়বো পানিশমেন্ট ফর ড্যাকুইটি 395, ড্যাকুইটির শাস্তি। এরপরে পড়বো 396 ড্যাকুইটি উইথ মার্ডার, খুন সহ ডাকাতির শাস্তি 396। 396 খুবই গুরুত্বপূর্ণ। শেষ। এরপর আমরা চলে যাব 403 ধারায়। আচ্ছা, ওই ওই চুরিটা, চুরির সাথে এখন যেই অপরাধগুলো পড়ব, দেখবেন কি অনেকটা মিল। অর্থাৎ আপনি বুঝতে পারবেন না যে আসলে এটা চুরি নাকি ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, এটা বুঝতে পারবেন না। 403 ধারা এমনই একটি ধারা, চুরির সাথে আমরা যদি মিলাতে যাই আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাবে। 403 403 ধারা, ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। ডিসঅনেস্ট মানে হচ্ছে অন্যায়ভাবে, অসাধুভাবে। মিসঅ্যাপ্রোপ্রিয়েশন মানে হচ্ছে নিয়ে নেওয়া। অ্যাপ্রোপ্রিয়েশন মানে যথাযথ ব্যবহার করা। মিসঅ্যাপ্রোপ্রিয়েশন মানে হচ্ছে ভালোভাবে ব্যবহার করা না, মানে আত্মসাৎ করা অফ প্রপার্টি। এটা হচ্ছে 403 ধারাতে বলছে। এটা হচ্ছে যে আমি ডিসঅনেস্টলি আপনার কোনো সম্পত্তিকে, না আপনার কোনো মুভেবল প্রপার্টিকে আমি মিসঅ্যাপ্রোপ্রিয়েট করলাম, মানে হচ্ছে মিসঅ্যাপ্রোপ্রিয়েট বলতে আমি নিয়ে গেলাম, অথবা কনভার্স টু হিজ ওন, অথবা আপনার সম্পত্তিটা আমার নিজের প্রয়োজনে ব্যবহার করলাম, নিজের প্রয়োজনে ব্যবহার করলাম, তখন সেই অপরাধটা হয়ে যাবে ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন প্রপার্টি। 403 ধারা, শাস্তি হচ্ছে 2 ইয়ার্স। এটা হচ্ছে 403 ধারা। এখানে অনেক উদাহরণ আছে, একটু পড়তে হবে। এরপর আমরা চলে যাব 405 ধারা। আচ্ছা, 403 ধারাতে বলছে আমি যে কোনো ব্যক্তির কোনো সম্পত্তি, মানে মুভেবল প্রপার্টি, অস্থাবর সম্পত্তি যদি
আমি নিজের প্রয়োজনে ব্যবহার করি, অথবা সেই সম্পত্তিটাকে আমি অন্য কোনো সম্পত্তিতে রূপান্তর করি। যেমন হচ্ছে আমি কানের দুল আপনার কাছ থেকে নিলাম, নিয়ে আমি সেটাকে পায়ের নুপুর বানালাম, তার মানে আমি এটাকে কনভার্ট করতেছি, রাইট? আর ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এই মামলাটা অনেক হয়, 406 ধারার মামলা প্রচুর হয় কোর্টে। 405 ধারাতে বলছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এই বিষয়টা কি, যে আপনার কাছে আমি একটা সম্পত্তি বিশ্বাস করে রাখছি, তার মানে আপনার কাছে এই মুহূর্তে কি আছে, আপনার কাছে এই মুহূর্তে ইন্টারেস্টেড প্রপার্টি আছে, আপনি সেই প্রপার্টির ইন্টারেস্টেড পারসন, সেই সম্পত্তির দেখাশোনা করবেন আপনি, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, আপনার কাছে ট্রাস্ট করে রাখা হলো চুক্তি করে, সেটাকে আপনি ভঙ্গ করলেন। যে সম্পত্তিটা আপনার কাছে রাখা হয়েছে, যে সম্পত্তির জন্য আপনি ট্রাস্টেড, সেই সম্পত্তিটি আপনি নিজের প্রয়োজনে ব্যবহার, অর্থাৎ সেই সম্পত্তিটার আসল রূপ আপনি রাখলেন না, তখন সেটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হবে 405 ধারা। শাস্তি হচ্ছে 406 ধারাতে। 406 পড়বেন, এখানে 408 পড়বেন, 405, 406, 408। যখন হচ্ছে কোনো ক্লার্ক বা সার্ভেন্ট যদি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট করে, এটা হচ্ছে 408 ধারা 7 বছর পর্যন্ত জেল। এরপরে হচ্ছে 410 ধারা। আচ্ছা, আমরা সামনে আর না যাই, আমরা আরেক দিনে সব পড়তে পারবো, সমস্যা হবে না। আচ্ছা, তাহলে তার মানে আমরা 410 পর্যন্ত মোটামুটি ভাবে পড়লাম। আচ্ছা, একটা ব্যাপার বলি, দাদা যে আমার একটু কথা ছিল। দাঁড়ান, এই যে আমরা যতটুক পড়লাম, শাস্তিগুলো তো আমি এড়িয়ে গেলাম এই কারণে, কারণ এখানে সময়টা নষ্ট হবে, যতটুকু বোঝার দরকার সেই জায়গাটুকু আমরা হালকাভাবে পড়ে গেলাম। আমাদের হাতে আমরা যদি ফেব্রুয়ারি বা মার্চের কথা চিন্তা করি, আমাদের হাতে কিন্তু সময় খুব কম, এবং আমি পরীক্ষা নেওয়া শুরু করব, 2 এর মধ্যেই ঘন ঘন পরীক্ষা নেওয়া শুরু করবো, এবং ক্লাসও বেশি হবে। সো যারা যারা পুরাতন আছেন এখানে, আপনাদের যে সাবজেক্টগুলো পড়া হয়ে গেছে এগুলো পড়বেন, প্লাস আমরা যে ক্লাসগুলো করি এগুলো দিনে দিনে শেষ করে ফেলবেন। আর যারা নতুন আছেন তারা এটার সাথে মিল রেখে আপনি আগে যা পড়ছেন, আপনি বাসাতে যা যা পড়ছেন এগুলো কন্টিনিউ রাখবেন। জি দাদা, জামাল ভাই বলেন। জি দাদা, আমার প্রশ্নটা হচ্ছে প্রথমত যে পেনাল কোডে এমন একটা ধারা আছে যার শাস্তি হচ্ছে 100 টাকা, সরি, শাস্তি হচ্ছে 1 মাস, জরিমানা হচ্ছে 100 টাকা। এটার জন্য নাকি আপিল করা যায় না। তো একটা ধারা হচ্ছে 159, আর এটার সাথে রিলেটেড ধারা হচ্ছে 188। এটা কি আচ্ছা, ঠিক যে আপিল করা যায় না? এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় আমার আরেকটা প্রশ্ন আছে যে একই ব্যক্তির একাধিক অপরাধের জন্য থানায় যদি কোনো এফআইআর হয়, সেখানে যদি লেখা থাকে যে 302/34 এসডি সংযুক্ত, এই এসডি সংযুক্ত কথাটা আমি বুঝতেছি না। এই দুইটা বিষয়। আর তৃতীয় যে একটা বিষয়, এটা আমি রিকোয়েস্ট করব, অনেকেই আমাদের এই গ্রুপে এমসিকিউ ব্যাচ পাস আমরা আছি, অনেকেই আছেন যে আর অন্যান্য ব্যাচে হয়তো ক্লাস করেন, যে ওনারা হুটহাট করে কিছু প্রশ্ন করেন যে আপনি মঙ্গলবারে সিপিসি পরীক্ষা নেবেন। আমার মনে হয় ওনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আপনাদের ব্যাচের প্রশ্ন দাদাকে পার্সোনালি, দাদার মেসেঞ্জারে আপনারা বললেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। জি দাদা, আমার প্রশ্ন দুইটা যদি বলতেন। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপিল হবে কি হবে না সেটা আমরা সিআরপিসি তে জানবো, যে কতটুক পর্যন্ত শাস্তি হলে আপিল হবে কি হবে না। যখন একটা ট্রায়াল শেষ হয় তখন সে জাজমেন্টে মানে কোন কোন জায়গাতে আপিল হবে না সেটা আমরা দেখবো হচ্ছে 412 থেকে 414, এবং আরো আনুষঙ্গিক ধারা আছে আমাদের সিআরপিসি তে, সেখানে আমরা দেখব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার, মানে জামাল ভাই বুঝছেন, সেটা আমরা সিআরপিসি তে বিস্তারিত দেখবো আপনার আপনার এই প্রশ্নের জি, জায়গাটা। এটা বুঝতে পারছি। এক। জি 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার এসডি, যে 302 এর সাথে কমন ইন্টেনশন অ্যাড করে এসডি লেখা হয়। এখন আপনাদের কি কারো কোনো আইডিয়া আছে এসডি? আমার ব্যক্তিগতভাবে নাই।
আমি ঠিক জানি না যে এসডি কেন লেখা হয়, মানে আমি জেনেই আপনাকে এখন বলতে পারবো বা সবাইকে বলতে পারবো, বা আমি দেখিও নাই। এসসিডি এই কথাটা লেখা দাদা, এসসিডি, এস এসসিডি সংযুক্ত ব্র্যাকেটে লেখা এফসিডি না? এসসিডি। আচ্ছা এসসিডি। জি আচ্ছা এটা তাহলে আমি আপনাকে এখনই বলতেছি, কারণ আমি এই 2-3 মাসে আসলে কোর্টের ওরকম কিছু দেখতে পাইনি আর কি। আমি এখনই কারোর কোন সিনিয়র কাছ থেকে জেনে আমি বলতেছি। ওকে। ঠিক আছে দাদা। আর কারো কারো কি জানা হ্যালো আছে এই বিষয়ে, কারো জানা আছে? যারা ফুল প্র্যাকটিসে গেছে বা করে কয়েক বছর ধরে এরা বলতে পারবে। দাদা আমার যেটুকু মনে হচ্ছে, এই 302/34 দণ্ডবিধি ব্র্যাকেটে এসসিডি যে বিষয়টা, এটা হচ্ছে একই ব্যক্তির বিরুদ্ধে যদি একাধিক ক্রিমিনাল মামলা হয়, সেই ক্ষেত্রে পূর্বে তার যে ডকুমেন্ট গুলা থাকে 164-এ, সেটা একসাথে সংযুক্ত করে মামলার ইনভেস্টিগেশন অফিসার আদালতে যেটা জমা দেয়, সেটাই নাকি হচ্ছে আপনার এসসিডি। যেটা আমি তো না ক্রিমিনাল না, প্র্যাকটিস এটা করি না, তো আমি কিছুটা জানি না। এটা তো একটা মিনিং থাকবে, জি এটা একটা ওই ইলাবোরেশন থাকবে না, এক একটা অক্ষরের তো একটা ইলাবোরেশন থাকবে, ঠিক না? আমি এটা ক্লিয়ার জানি না, এই জন্য হ্যাঁ আপনাকে হ্যাঁ হ্যাঁ। প্রশ্নটা না করছি। না না, আমি কখনো দেখি নাই আর আমি জানিও না, আমি জেনে বলতে পারবো। দাদা আচ্ছা আমিও দেখিনি কোনোদিন। আচ্ছা এলসিডি নাকি এলসিআর কোনটা? এসসিডি। এটা তো কখনো দেখিনি ভাইয়া, কি জানি, হয়তো থাকতে পারে। দেখ আমাকে এক লোক প্রশ্ন আচ্ছা করছে, আমি নিজেও জানি না। ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে। না ওইটা আমি কাউকে এখনই জিজ্ঞেস করব, সমস্যা নাই। আচ্ছা এখন হ্যালো এই আজকের পড়া সংক্রান্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো দাদা, আমার দাদা একটা প্রশ্ন। এসসিডি তো একটা মানে কম্পিউটারের একটা আছে মেডিকেলের, এখানে তো আমরা দাদা আচ্ছা সেটা নিয়ে কথা না বলি, সিডিতে আমরা ওটা জেনে নিব না। হ্যাঁ হ্যালো দাদা, আমার হ্যাঁ একটা প্রশ্ন। হ্যাঁ। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে দাদা, দস্যুতার ক্ষেত্রে চুরি না হয় বলপূর্বক সম্পত্তি এটা হবে, না চুরি বলপূর্বক সম্পত্তি এটা হবে? ওখানে একেবারে প্রথমেই দেওয়া আছে দেখেন, চুরি না হয় বলপূর্বক সম্পত্তি দেওয়া আছে। ওখানে একেবারে অথবা হবে দাদা, চুরি অথবা বল প্রয়োগ। থেফট অর এক্সটর্শন, মানে একটা থেফট রোবারি হতে পারে আর একটা এক্সটর্শনও রোবারি হতে পারে, আলাদা আলাদা হবে। ও, আচ্ছা ঠিক ওই যে আছে। 390 তে প্রথম লাইনে আছে, ইন অল রোবারি দেয়ার ইজ আইদার থেফট অর এক্সটর্শন অর এক্সটর্শন। আচ্ছা। তাহলে চুরি অথবা বলপূর্বক গ্রহণ হবে না? হ্যাঁ চুরি অথবা বলপূর্বক গ্রহণ দস্যুতা হতে পারে। না না দস্যুতা হতে পারে না, মানে দস্যুতার মধ্যে থাকে। কোনো দাদা প্রশ্ন? আরেকটা কথা, হ্যাঁ আমরা যখন আপনার এই গ্রুপে ভর্তি হই, আপনি কিন্তু আমাদেরকে বলছেন যে কনফিডেন্স লেভেল বাড়ানোর দায়িত্ব আপনার। আমরা চেষ্টা করতেছি, না না না, এখানে একটা তো আপনি বিষয় আছে, আমাদেরকে বিষয় আছে, স্পেসিফিক দেখেন। বিষয় আছে। মানে আমি যেটা জানি সেটা ডেলিভারি দিব কিছুদিন পরে। কেন বলেন তো? এখন হচ্ছে আপনার আমরা আমরা এভাবে পড়ে যাব, আপনার একটা পড়া যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না যেতে পারেন, আমি যদি ওই সংক্ষিপ্ত ওয়েতে যাই, তখন দেখবেন যে আপনি সংক্ষিপ্তটাই শিখছেন, এভাবে এই 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 ধারাগুলো আপনার পড়া হয় নাই। তখন একটা বিপদের, এখন যে প্রশ্ন হয় তখন একটা বিপদ থেকে যাবে। এই কারণে যেটাকে ওই ওই টেকনিক বলি যা বলি এগুলা পরে এখন জাস্ট এভাবে আমরা শেষ করি, একবার তো শেষ করতে হবে না। মানে প্রথমবারে আমাদেরকে জি দাদা ঠিক আছে। প্রথমবারে আমাদেরকে অনেকগুলো সেকশন পড়তে হবে। দ্বিতীয় ধাপে অর্থাৎ ফাইনালে গিয়ে আমরা এগুলো কমাবো, কিভাবে সংক্ষেপে মনে রাখতে পারে সেগুলো আলোচনা করব। কিন্তু এখন আপনাকে গাইড থেকে একবারে থ্রোলি পড়তে হবে, মুখস্থ করে ফেলতে হবে, কারণ প্রশ্ন তো চেঞ্জ হয়েছে, ঠিক না? সেটা তো মাথায় রাখতে হবে।
আর আমি যদি আমার ওয়েতে যাই, তাহলে আপনারা ওভাবে কাভার দিতে পারবেন না, এটা সম্ভব হবে না। ওকে, আর কারো কোনো প্রশ্ন? দাদা আপনার কথা ঠিক আছে, একদম ঠিক আছে, আমরা পুরো বই শেষ করে তারপরে ওইভাবে যাব। শুনেন, পরীক্ষায় কি আইবো না আইবো এটা অনুমান করা যায়, তো সেটা পরে, আগে আমরা একটু বেশি ধারা পড়ি, ঠিক না? বাসায় একটু পড়ি, সমস্যা নাই তো। দাদা একটা বই দিবেন না আমাদেরকে এমসিকিউ? ঠিক কথা বলছেন ভাই। ওটা কবে পাবো দাদা?